হুম। এলিসা বেঁচে থাকলে ওনারা বিয়ের প্রস্তাব দিত। আচ্ছা, আপনি কি তখন ওকে বিয়ে করতেন? বিয়ে করলে আমার কি হতো শুদ্ধ ভাই? শুদ্ধ বিরক্ত মুখে তাকালো শীতলের দিকে। শীতল জবাবের অপেক্ষায় না থেকে পুনরায় তাড়া দিয়ে বলল, কি হলো বলুন? এখন কথা কেন বলছেন না শুনি? হাজবেন্ডের মুখে অন্য কোনো মেধাবী মেয়ের কথা শুনলে খারাপ লাগাটা স্বাভাবিক মানলাম, বাট সেই মেয়ের সঙ্গে জড়িয়ে আগ বাড়িয়ে যা তা ভেবে পায়ের সঙ্গে পা লাগিয়ে ঝগড়া করার পায়তারা করা মোটেও সুস্থ মানুষের কাজ হতে পারে না। তার মানে আমি অসুস্থ? ঘুরিয়ে পেঁচিয়ে আমায় পাগল বললেন? শুধু তুই না, তো 14 গোষ্ঠী পাগল। ঠিক আছে, থাকতে হবে না পাগলের সাথে, এক্ষুনি চলে যাব আমি। এই কথা বলে শীতল উঠতে গেলে শুদ্ধ আচমকা আঁচল টেনে ধরে তাকে হ্যাচকা টানে কাছে এনে বেডে ফেলল। ঠোঁটে ফিচেল হাসি এঁটে শরীরের সবটুকু ভর ছেড়ে দিল শীতলের দেহের উপর। শীতল হাঁসফাঁস করলে শুদ্ধ বলল, কথা শেষ হয়নি আমার। সব শুনবো তো, আগে সরুন না। ও মা গো, কত ভারী জলহস্তি একটা। শুদ্ধ সে কথা পাত্তা দিল না, বরং মুখটা নামাতে যাবে শীতল আচমকায় ঠোঁটের উপর হাত রেখে আরেক হাতে শুদ্ধর বুকে ধাক্কা দিয়ে সরানোর বৃথা চেষ্টা করলো। মুখটা কিঞ্চিত অন্যদিকে ঘুরিয়ে লাজুক কণ্ঠে পড়ল, এমন করলে আর আসবো না কিন্তু। এই কথা শুনে শুদ্ধ থেমে গেল। থমথমে মুখে সরে গিয়ে উঠে বসে বলল, নিজের রুমে গিয়ে ঘুমা। আপনি ঘুমোবেন না? আমার সাথে তোর সাথ কি? শীতল বুঝলো বিশুদ্ধ পুরুষটার অভিমান। গত 1 মাসে খেয়াল করেছে কিছু নিয়ে শুদ্ধ তার উপর বিরক্ত, তবে বিরক্তের কারণ খোলাসা করেও বলে না। আজ সেটা জানতে হবে ভেবে নিজে উঠে বসলো। শুদ্ধর মুখটা নিজের দিকে ফিরিয়ে বলল, কি করেছি আমি? রেগে আছেন কেন আমার উপর? আমি কি এইসবে অভ্যস্ত বলুন? একটু তো সময় দেওয়া উচিত। কি হয়েছে না বলে বুঝবো কি করে? আমার জানা মতে আমি এই 1 মাস কম দুষ্টুমি করেছি, আপনাকেও কম জ্বালিয়েছি। হ্যাঁ, রুমে এসেছি, তবে রুম এলোমেলো করিনি, কোনো কিছু চুরিও করিনি। চুরি করব কেন, যখন রুমের মালিকটাই আমার, তাই না? এই কথা শুনে শুদ্ধ তাকালো শীতলের দিকে, তারপর মৃদু হেসে বলল, রুমের মালিক এখন তোর বিধায় গুরুত্ব দিস না, তাই তো? শীতল হতবাক। এ আবার কেমন কথা? নিজ কাজের বাহানায় বাড়িতে আসে না, অথচ এখন তাকে দোষ দিচ্ছে। তখন শুদ্ধ ঘুরে তার মুখোমুখি বসে বলল, বিগত 1 মাস ধরে সকালে ব্রেকফাস্ট সেরে বের হই, সারাদিনের কাজ ডুবে থাকি। তোর মনে হয় না বের হওয়ার সময় আমাকে সুন্দর করে বিদায় জানানো উচিত? আমি নাস্তা সেরে ঠিকই রুমে আসি, কিছুক্ষণ তোর জন্য অপেক্ষা করি, কিন্তু কিন্তু তুই আসিস না। আচ্ছা ধর বের হয়ে ফিরলাম না, যদিও এবার ফিরলাম, দেহে প্রাণ থাকলো না, তখন তখন আফসোস হবে না তোর? শুদ্ধর কথা শুনে শীতলের বুক ধক করে উঠল। ছলছল চোখে তাকিয়ে ঢোক গিলল। তাকে আরেক দফা হতবাক করে দিয়ে শুদ্ধ বলল, জীবনটা খুব ছোট শীতল, দিনের পর দিন মাসের পর মাস মনের ভেতর সুপ্ত আশা নিয়ে সংযম করে চলাটা মোটেও চারটিখানি কথা না। আমরা জয়েন্ট ফ্যামিলি ছেলেমেয়ে হয়ে পাশাপাশি সর্বদা নিজের সঙ্গে যুদ্ধ করে গেছি। আমি সাধু পুরুষ নই, আর না কখনো ছিলাম, তবে কঠোর সংযম ছিল বিয়ের আগে নিষিদ্ধ চাওয়ার প্রতি। কখনোই চাইনি আমার স্পর্শ তোর অস্বস্তির কারণ হোক। ইচ্ছা ছিল তোর মনে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে বাড়িতে জানাতে, কিন্তু কারো জীবনচক্র তোর মর্জি মতো চলে না, তাই না? বিপদ আসলে কেটে গিয়ে যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়েছে, সম্পর্কের বদল ঘটেছে। এবার বোধহয় আমাদের মাঝে কিছু পরিবর্তন আনা দরকার, তাই না? শীতল প্রথমে ভেবেছিল বাধা দেওয়াকে শুদ্ধ রাগ করেছে, কিন্তু এখন মনে হচ্ছে ঘটনা অন্য কিছু। তাই সে বলল, এত কঠিন কথা বুঝি না, একটু সহজ করে বলুন না শুধু ভাই। আবারও ভাই? এই সম্বোধন শুনলে আজকাল শরীর জ্বলে যায়। ইচ্ছে করে চালাকার দিয়ে মেরে আধমরা করে রোদে ফেলে রাখতে। নিজেই নাচতে নাচতে বিয়ে করে আবার ভাই ডাকে। ভাই ওর 28 জন্মের ভাই। সেও বুঝে পুরনো অভ্যাস পরিবর্তনের সময় লাগবে, তবে শুনলেই তো মেজাজ বিগড়ে যায়। সেসব নিয়ে কিছু বলা দরকার ভেবে বলল, প্রথমত আমাকে ভাই ডাকবি না, আগের হিসাব বাদ। বিয়ে করেছি, এখন বউ হয়েছিস তুই আমার। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সঙ্গে আমার পূর্বের সম্পর্ক শেষ। আগে তোর দিকে তাকালেও দৃষ্টি নত করতে হতো আমার, মাথায় ঘুরতো সঠিক সময়ের কথা। এখন তুই আমার জন্য হালাল, এই জন্য আমি চাই তুই আমার প্রতিটা কাজ নিজে থেকেই করিস। খেতে দেওয়া থেকে শুরু করে কর্মস্থলে যাওয়ার আগ মুহূর্তে হাসি মুখে ভালোবেসে বিদায় জানাস, হাসি মুখে ভালোবেসে বিদায় জানাস। ক্লান্তে দেহে বাড়ি ফিরে রুমে ঢুকে যেন তোকে দেখি। এছাড়াও আমি আর একটা রাতও একা একা আমার বিছানায় ঘুমাতে চাই না। অসুস্থ ছিলি, এজন্য এতদিন কিছুই বলিনি, কিন্তু এখন তুই মোটামুটি সুস্থ। আপনার রুমে না হয় এলাম, কিন্তু অনুষ্ঠান
অনুষ্ঠানের আগে ব্যাপারটা খারাপ দেখায় না? না মানে আর মাত্র কয়েকদিনেরই তো ব্যাপার। অনুষ্ঠানে কি এসে যায়? অনুষ্ঠান করে বিয়ে করলে বিয়ের হসপিটালে যেটা হলো সেটা কি ছেলে খেলা? অনুষ্ঠান হোক বা না হোক, আমাদের বিয়ে নিয়ম মেনে অভিভাবককে সাক্ষী রেখে হয়েছে। তবে তুই যদি চাস অনুষ্ঠানের আগে পার্মানেন্টলি আমার রুমে না আসতে, তাহলে একটা কাজ করতে পারিস। সবাই ঘুমলে আমার রুমে আসতে পারিস। আসতে হবে। কিভাবে আসবি তুই জানিস। এই কথা বলে শুদ্ধ একটু থামলো, তারপর শীতলের ঠোঁটের দিকে তাকিয়ে চেপে রাখা কথাটা অকপটে বলল, পরশুদিন রূপবাবের কাছে যাচ্ছি। আমি যাওয়ার পরের দিনে ঐশ্বর্যের সার্জারি ডেট ফিক্সড করা হয়েছে। ফ্রিতে ফ্রিতে কয়েক সপ্তাহের ব্যাপার। তবে যাওয়ার আগে আমি চাই আমাদের মাঝে কিছু একটা হোক, আর সেটা আজই, এই মুহূর্তে। শুদ্ধর অকপটের কথা মানে বুঝতে কষ্ট হলো না। সে থতমত খেয়ে লাজুক মুখে মাথা নত করে নিল। বুকের ভিতর ধুকধুক করতে লাগলো। শুদ্ধ বুঝলেও মুখে তেমন কিছুই বলল না, কারণ কেন জানি তার পেট ফেটে হাসি আসছিল। কিন্তু এখন হাসলে হবে না, তাই সে আচমকা হাত বাড়িয়ে শীতলের খোলা চুলের মুঠি শক্ত করে ধরল। ধীরে ধীরে মুখটা এগিয়ে এনে খুব কাছ থেকে দেখলো তার সহধর্মিণীকে। কপাল, দুচোখ, গলা, নাক, ঠোঁট আর থুতনির ভাঁজ দেখে শিরশির করে উঠল পুরুষেরই দেহ। দুই হাতের আজলা করে শীতলের মুখটা ধরে আদরে আঁকলো পুরো মুখে। তারপর ঠোঁটে মিটি মিটি হাসি এঁটে বলল, বিয়ে হয়ে গেছে, অনুষ্ঠান হলে হোক না হলে নাই। অনুষ্ঠানের অজুহাত বাদে আর কোন সমস্যা আছে? কি বোঝাতে চাইছিস? বুঝতে পেরেছিস? শীতল একরাশ লজ্জায় নত যেন হয়ে না বোধক মাথা নাড়ল, অর্থাৎ আর কোনো সমস্যা নেই। তখন শুদ্ধ ফিচল হেসে এক ধাক্কায় বিছানায় তাকে শুইয়ে দিল। তরিত নিজেও গেল শীতলের খুব কাছাকাছি। বাড়ি খেলো দুজনার নিঃশ্বাস। চোখে চোখ রাখতে গিয়েও শীতল হার মানতে বাধ্য হলো। শুদ্ধের চাহনি আজ অন্যরকম, স্পর্শে অবাধ্যতা, কণ্ঠে স্পষ্ট মাদকতা। শুদ্ধ ততক্ষণে তার গলায় মুখ ডুবিয়ে কয়েকটা চুমু আঁকলো, দু একটা কামড়ও বসিয়েছে গলার নরম চামড়ায়। হাতেও অবাধ্যতা শুরু করেছে। শীতল মুচড়ে উঠল, ছটফটিয়ে উঠল পুরুষালী দেহের নিচে ছাড়া পাওয়ার আশায়। কিন্তু সেটা তো হলোই না, বরং তার দুহাত শুদ্ধর এক হাতের মধ্যে নিয়ে হাসকি স্বরে বলল, তাহলে চল সর্বনাশের চিপাগুলো থেকে ঘুরে আসি। আমার বউ থাকবে কিনা সেটার হিসাব তোলা আছে। আমার ইন্টারনেট সমস্যা কিনা তাও তো জানানো হয়নি, তাই না? আর সব হিসাব একেবারে চুকাই দিই। এই কথা বলে নিজের গায়ের টি শার্টটা ছুঁড়ে শীতলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। শ্বাস নিতে না পারা শীতলে ছটফটানি বেড়ে গেলে শুদ্ধ সেই মুহূর্তে ছেড়ে বলল, এতদিন কারণে অকারণে তুই অবাধ্য হয়েছিস, আমি মেনে নিয়েছি। আজ আমার দিন, আমার সময়, আর আমি আজ চূড়ান্ত লেভেলের অবাধ্য হব। আবারও বলছি, অনার তো ঘটে যাক, তবুও তুই বাধা দিবি না। দিলেও আমি শুনবো না। শীতল লজ্জায় চোখ মুখ খিচে শুধু শুনে গেল পাজি পুরুষটার কথা। ততক্ষণে তার বুকের উপর থেকে সরে গেছে শাড়ির আঁচল। শাড়ি ঠাঁই পেয়েছে মেঝেতে। সময়ের সঙ্গে সঙ্গে ভদ্র পুরুষের খোলস ছেড়ে উন্মাদ হয়ে উঠেছে শীতলের বিশুদ্ধ পুরুষ। গাঢ় থেকে গাঢ়তর হয়েছে আদুরে ছোঁয়া। রাত বাড়ছে, বাড়ছে সময়ের গতিও। বাইরে ঝমঝমিয়ে ঝরছে অসময়ে বৃষ্টি। শোনা যাচ্ছে মেঘের গর্জন, সঙ্গে বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে ল্যাবে মত্ত হয়েছে দুটি দেহ। স্যার, স্যার উঠুন, সকালে মেডিসিন আছে, টাইম টু টাইম মেডিসিন নিতে হবে। স্যার, স্যার রুমে আসেন, ঘুমাবেন আর একটু। ব্রেকফাস্ট কি তাহলে পরে আনতে বলবো? মেডিসিন না নিলে পায়ের ব্যথা আরও বাড়বে। গত রাতে জ্বরটা আর এসেছিল, এখন কি একটু বেটার ফিল করছেন, নাকি ডাক্তার মনিকে রাখবো? বন্ধ দরজায় নক করতে করতে কথাগুলো বলছিল পুরাক, কিন্তু যাকে বলছে তার কোনো সারা শব্দ নেই। সারা শব্দ না পেয়েও হাল ছাড়ল না সে, বরং পুনরায় নক করতে লাগলো। কেন জানি এবার সন্দেহ হলো, তাই দরজার নব ঘোরাতেই দরজা খুলে গেল। ভেতরে কাউকে না দেখে তড়িৎ বেডরুম, ওয়াশরুম, ব্যালকনিতে খুঁজে পকেট থেকে ফোন বের করতেই নজর বিঁধল সেন্টার টেবিলের উপরে কলম দিয়ে চাপা দেওয়া কাগজের দিকে। সে জলদি কাগজের ভাঁজ খুলতেই দেখলো, দেশের বাইরে যাচ্ছি, ক্ষতিপূরণের হিসাব বুঝে দিতে যেতে হচ্ছে। খুঁজিস না আমায়, পাবি না। তোকেও চিরতরে মুক্তি দিলাম, নিজের মতন করে কিয়ারাকে নিয়ে বাঁচ। শীতলকে আমি না পেলেও তোকে তো ভালোবাসার মানুষ কিয়ারাকে পাইয়ে দিয়েছি। খুব ভালো রাখিস তাকে। ভাতের অভাব দিলেও ভালোবাসার অভাব কখনো দিস না তাকে। আর তোদের ভাতের অভাব যেন না হয়, তাই চেক সাইন করে দিয়ে গেলাম। যা প্রয়োজন ইচ্ছে মতন সংখ্যা বসিয়ে টাকা উঠিয়ে নিস। ভালো থাকিস তোরা। চির বিদায়, পৃথিবীর পাপ, ইয়াসির খান। বুরাক চিঠিটা পড়ে তাকালো অবহেলায় পড়ে থাকা চেকের দিকে। হাতে তুলে সাইন করা চেকটা উল্টে পাল্টে দেখলো। চেকের প্রতিটা পাতায় শো করেছে ইয়াসিনের সাইন। সেটা দেখে সে চেকবুকটি টুকরো টুকরো করে ফু দিয়ে উড়িয়ে গটগট শব্দে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে ডন নামের কাউকে ডাকতে থাকলো উচ্চস্বরে। তার ডাক শুনে গণা দশেক ছেলেপুলে হাজির হতে সে চিৎকার করে বলল, স্যার বেরিয়েছে কখন?
কেউ আমাকে ইনফর্ম করিসনি কেন? তার চিৎকার শুনে ছেলেদের মধ্যে একজন মিনমিন করে জবাব দিল। ভাই, আমনে ভাবির লগে ছিলেন দীক্ষা স্যার ডাক দেয় নাই। আর স্যার কইছে কাছে আশেপাশে কোথাও যাচ্ছে, তাড়াতাড়ি চইলা আসবেন। ছেলেটার কথা শুনে বুড়াক দাঁতে দাঁত চেপে কল দিতে থাকলো ইয়াসিরের গাড়ির ড্রাইভারকে। বুঝতে বাকি রইল না ইয়াসির সঙ্গে লোক নিবে বলে এসব বলে বুঝতে বাকি রইল না ইয়াসির সঙ্গে লোক নিবে না বলে এসব বলে বেরিয়েছে। এদিকে একের পর এক কল দিলেও ড্রাইভার কল রিসিভ করছে না, করবে কিভাবে? ড্রাইভার নিষিদ্ধ পল্লীর এক মেয়েকে জড়িয়ে ধরে আরামে ঘুমোচ্ছে, স্বপ্ন দেখে হাসছে মিটিমিটি। বাম কানের কাছে ভোঁ ভোঁ শব্দ শুনে মেয়েটার ঘুম ভেঙে যায়। বহু কষ্টে চোখ খুলে একবার ফোনের দিকে তো আরেকবার তাকায় পাশে ঘুমানো চ্যাংড়ার দিকে। গতকাল রাতে খুব বেশি বেয়াদবি করেছে এই চ্যাংড়া, আর মুখে কি গন্ধ! জীবনে এত কাস্টমারের সঙ্গে থেকে এর মতো খচ্চর কাস্টমার দেখেনি। বেশি কিছু বললে টাকা দিবে না, আবার না বললেও সে শান্তি পাবে না। তাই মেয়েটি ফোন হাতে নিয়ে দেখে ফোনে কোনো লক নেই, তাই সে ফোন জেনারেল কলে রাখলো একদম তার কানের কাছে। এরপর মুখ টিপে হাসতে হাসতে চলে গেল ওয়াশরুমের দরজা বন্ধ হতে পুনরায় ফোনটা বেজে উঠল নিজস্ব স্বরে। ঘুমের ঘরে কানের কাছে ফোনের রিংটোনটা শুনে হুড়মুড়িয়ে উঠে বসলো ড্রাইভার। চোখ বড় বড় করে তাকালো ফোনের দিকে, এরপর দিশানা পেয়ে কলটা রিসিভ করে থরবর করে বলতে লাগলেন। খে আমি নাই, কিছু নাই, আমি কিছু করি নাই। গিয়েস স্যার কোথায়? বুড়াকের কণ্ঠস্বর শুনে গিয়াস নামের লোকটা কান থেকে ফোন সরিয়ে নাম্বার দেখলো। বুকের ভিতর এখনো ধরফর করছে। মাফিয়া ড্রাইভার হয়ে পড়েছে মহা মুশকিলে, সবসময় যান হাতে নিয়ে ঘুরে লাগে। যদিও সে জানতো না এই ইয়াসির খান পাখি মারার মতো মানুষ মারে। এর মনে জানে রহম কম। খুনাক্ষরে যদি টের পেত তাহলে কখনোই চাকরির অফার লুফে নিত না। অনেক বেশি স্যালারি দেখে আর কিছু ভাবেনি, কিন্তু কদিন যেতে নিজের চোখে কত শত মানুষকে মারতে দেখেছে। এখন চাকরি ছাড়ার কথা বললে তাকে মরতে হবে, কেননা চাকরির প্রথম দিন ইয়াসির তাকে বলেছিল, আমার গাড়ির ড্রাইভার হলে চোখে কম দেখবা, কানে কম শুনবা, যান বন্ধক রেখে কাজে লেগে পড়ো। যান বন্ধক নিলাম যাতে 2 নাম্বারই করার আগে কলিজা কাঁপে। বুড়াকের ধমকে তার ভাবনার ছেদ ঘটল। সে গলা খাকারি দিয়ে কিছু বলার আগে বুড়াক বলল, এই শোরের বাচ্চা কথা কানে যাচ্ছে না? কখন থেকে জিজ্ঞাসা করছি স্যারকে কোথায় ড্রপ করেছিস, মুখে বাল ঢুকিয়ে রেখেছিস, জবাব দিচ্ছিস না কেন? গিয়াস এবার মিনমিন করে বলল, আমি তো স্যারকে ড্রপ করিনি। স্যার কিংবা আপনিও আমাকে বের হওয়ার কথা বলেননি, তাই। বুড়াক আর কিছু শোনার অপেক্ষা করলো না, ফোন পকেটে ঢুকে হনহন করে ছেলেপুলেদের নিয়ে বেরিয়ে গেল। এরপর পরে 3টি গাড়ি বের হলো বাড়ির মেন ফটক দিয়ে। আগে জানতে হবে ইয়াসির সত্যি সত্যি দেশ ছেড়েছে কিনা। কিয়ারা তখন জানালার ধারে বসে মনমরা হয়ে তাকিয়ে দেখছিল ওদের চলে যাওয়া। খুব ইচ্ছে করছিল চিৎকার করে ডেকে বলতে ওকেও সঙ্গে নিতে, কিন্তু ওদের বললেও সঙ্গে নেবে না এই কথাও জানে সে। বরং মুখ ফুটে বললে আজকে আর খাবার জুটবে না। ওদের যেতে দেখে সে হাত বাড়িয়ে জানালার কাজ ছুঁয়ে দেখলো এই রুমের জানালা খোলা যায় না। জানটা বড্ড আনচান করে, মনে হয় কত বছর বাইরের আলো বাতাস গায়ে মাখে না। প্রাণ ভরে শ্বাস নেয়নি, কোনো মতে বেঁচে আছে, কারণ 1.5 মাস ধরে এখানে বন্দি অবস্থায় পড়ে আছে সে। এবং বলা বাহুল্য এক প্রকার বাধ্য ইচ্ছের বিরুদ্ধে বুড়াক নামের লোকটিকে বিয়েও করতে হয়েছে। না চাইলেও সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তার নামে কবুল করতে হয়েছে। বাবা মায়ের সঙ্গে যোগাযোগ নেই, ছোট বোনটাকে কতদিন দেখে না, ছুঁয়ে আদর করতে পারে না। মজার ব্যাপার হলো তার বাবা মা তার কোনো খোঁজ করেনি, কারণ বাবা মা পাড়ার প্রতিবেশী জানে সে খ্রিস্টান ছেলের হাত ধরে পালিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। মূলত একথা রটানো হয়েছে তাদের পাড়ায়। রাগে দুঃখে বাবা মা মৃত ঘোষণা করেছে তাকে, জানিয়ে দিয়েছে এমন মেয়ের মুখ দেখতে চান না তারা। অথচ মূল ঘটনা অন্য কিছু। চাঁদ রাতের দিন অর্থাৎ ঈদের আগের দিন রাতে স্বর্ণের কাছে মেহেদি পড়ার জন্য সে শীতলদের বাসায় যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু মাঝপথে তাকে তুলে আনা হয়। কেন আনা হয় তখনও কিছুই জানতো না সে। পরে ঈদের 2 দিন পর বুড়াক নামের লোকটি জোরপূর্বক বিয়ে করে তাকে। বৈধ স্বামীর অধিকার আদায়ের দাবিতে প্রতি রাতে তাকে ছুলে শরীর ঘিন ঘিন করে তার। কতদিন পা ধরে মাফ চাইলেও ছাড় দেয় না তাকে। এভাবে টানা কয়েক রাত্রি যাপন করার পর এখন আর বাধা দেয় না, তবে খুব করে টের পায় তার জীবন থেকে সুখ পাখি বিদায় নিয়েছে। ভেতরে ভেতরে সে নিজেও মারা গেছে। হয়তো আর কখনোই শীতলের ফুপাতো ভাই রুবায়েত এলে ঘন ঘন যেতে পারবে না। লাজুক হেসে উকিঝুঁকি মেরে তাকে দেখা হবে না। কিছু বলতে গেলে কথা তোতলে যাবে না। কখনো বলা হবে না এই মানুষটাকে ভীষণ ভালো লাগে তার, এত ভালো লাগে দিন রাত ভুলে তাকে থাকতে ইচ্ছা করে, তাকে দেখে আরো অনেক বছর বাঁচতে ইচ্ছা করত। মেরিনার পোশাকে শীতলের ফোনে সেদিন প্রথমবার ছবি দেখেছিল। সেদিনই প্রেমের পথে বিশ্রীভাবে পিছলে পড়েছিল। ফেক আইডি দিয়ে কতদিন কথা বলারও চেষ্টা করেছে। সারা দিন রাত
তার আইডিতে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ছবি, ফানিগুলো পোস্ট দেখতো। মানুষটা আকাশ ভালোবাসে বোধহয়, খালি আকাশের ছবি পোস্ট করে, এবং তার বিশেষ গুণ, সে ভীষণ ফানি, হাসাতে জানে। মানুষ হাসানোর গুণ সবার মধ্যে থাকে না, যার থাকে সে নিজে কেঁদে অন্যকে হাসানোর ক্ষমতা রাখে। তার এই গুণটি তাকে আরও বেশি প্রভাবিত করেছিল। তবে শীতলের সঙ্গে ওর ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে মনের কথা জানানোর আর সাহস করা হয়নি। ইচ্ছে ছিল এবারেই ঈদেই যেভাবে হোক মনের কথা জানাবে। তাছাড়া মানুষটা ছুটি কাটিয়ে গেলে সহজে আসতে চায় না। চাতক পাখির মতো দিন গুনতে হয়, খুব করে ছটফট করতে করতে দিন কাটাতে হয়। এসব ঠিকই ছিল, কিন্তু এর মধ্যে কি থেকে কি হয়ে গেল। তারপর থেকেই বন্দি জীবন। কোন পাপে এমন শাস্তি পাচ্ছে এখনও জানে না সে। তবে বুরাক নামের লোকটির প্রথম দিন যখন তাকে ছুঁয়েছে সেদিনই সে মারা গেছে। শ্বাস নিলে কি বেঁচে থাকা হয়? হয় না। জীবন্ত লাশরা নিঃশ্বাস নেয়, তবে ভেতরে ভেতরে মৃত লাশের মতো শেষ হয়ে যায়। সেই নিয়মে সেও মারা গেছে। মারা গেছে তার মন, মারা গেছে খুব যত্নে মন কুঠুরিতে পালন করা প্রেম পায়রা, মারা গেছে তার স্বপ্ন, শখ, ভালোবাসা। আর আশা নেই মানুষটাকে পাওয়ার, আর আশা নেই তার সামনে দাঁড়ানোর মতো মুখ। কিভাবেই বা থাকবে সে এখন অন্যের বউ, সতীত্বহারা এক মেয়ে। তার মতো মেয়ের কি সাজে এরকম সুন্দর মানুষটার সামনে দাঁড়ানো? শীতল সদ্য শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই শুদ্ধ ফ্রেশ হয়ে বের হলো। মাথা মুছতে মুছতে তাকালো এলোমেলোভাবে শাড়ি পরা শীতলের দিকে। দেখেই বোঝা যাচ্ছে কোনো মতে গায়ে জড়িয়েছে শুধু। তবে শাড়িটা কুচি করে নয়, আটপৌর স্টাইলে পরা। ফর্সা শরীরে চেরি কালার শাড়িটা যেন ফুটে উঠেছে, দেখা যাচ্ছে কোমরের কিছু অংশ। শীতল নিশ্চুপ হয়ে ধীরে ধীরে মুছছে ভেজা চুল, গলা, কাঁধ, গাল, ঠোঁটে ভালোবাসার চিহ্ন। গত রাত থেকে একরাশ লজ্জায় কুঁকড়ে আছে সে। না কথা বলছে আর না পেরেছে শুদ্ধর দিকে চোখ তুলে একটু তাকাতে। আর শুদ্ধ এই মানুষটাকে ভাবতো রসকসীন মানব, রোমান্টিকতার বোঝে না। তবে এটা তার সম্পূর্ণ ভুল ধারণা। গত রাতে টের পেয়েছে তা, বলতে নয় বরং মানতে বাধ্য। বিশুদ্ধ পুরুষ চরম লেভেলের অসভ্য। এদিকে শুদ্ধ আনমনা শীতলের মনোভাব বুঝে ঠোঁট কামড়ে শুধু হাসলো। হাতে তোয়ালে মেলে দিয়ে গলা খাকারি দিয়ে থমথমে সুরে বলল। বললি না তো? শীতল না তাকিয়ে ছোট্ট জিজ্ঞাসা করলো, কি? আমার বউ থাকবে তো এবার? না মানে এন্টিনা সচল কিনা? শীতল চোখ মুখ কুচকে লজ্জায় নতজানু হয়ে অন্যদিকে তাকালো। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে, গাল দুটো লাজে রাঙা হয়ে উঠেছে। এসব নিয়ে ঘুরিয়ে পিছিয়ে বারবার লজ্জায় ফেলছে তাকে। মানে হয় এসবের সে খুব করে টের পাচ্ছে। এখনো মিটিমিটি হাসছে তার অবস্থা দেখে। এদিকে সত্যি সত্যি শুদ্ধ মিটিমিটি হাসতে হাসতে শার্ট পরলো, তারপর চাবি নিয়ে ড্রয়ার খুললো। খুটখাট শব্দে কিছু কাজ করে দাঁড়ালো একদম শীতলের পেছনে শরীর ঘেঁষে। শীতল তখনও সেভাবে দাঁড়িয়ে। শুদ্ধকে দেখে শীতল একদম স্থির। সরতে গেলে শুদ্ধ শীতলের ভেজা চুল পিঠ থেকে সরিয়ে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনি রাখলো শীতলের মসৃণ কাঁধে। মুগ্ধ চাহনিতে তাকালো আয়নার দিকে শীতলের চোখে চোখ রেখে। শীতলের লজ্জা মাখা মুখের দিকে কিছুক্ষণ অপলক তাকে সোজা হয়ে দাঁড়ালো। তারপর শীতলের গলায় মোটা চওড়া লেটেস্ট মডেলের স্বর্ণের নেকলেস পরিয়ে দিতে দিতে বলল, চাঁদের গায়ে দাগ মোছার ক্ষমতা আমার নেই, তবে আমার ব্যক্তিগত চাঁদের গায়ে দাগ আমি স্বর্ণ অক্ষরে ঢেকে দিলাম। এই কথা বলে শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরল। ধীরে ধীরে পেটের উপর থেকে শাড়ি সরিয়ে স্বর্ণের কোমর বন্ধনী পরাতে পরাতে ফিসফিস করে বলল। সামান্য একটু দুর্বলতা। শীতল ঘাড় ঘুরিয়ে তাকালো শুদ্ধের দিকে। একটা নেকলেসেই গলা ঢেকে গেছে। ঢেকে গেছে শুদ্ধের দেওয়া আদরের চিহ্ন। এতটাও আশা করেনি সে। এত সুন্দর একটা মুহূর্তে কেন জানি ভীষণ কান্না পেল। ছলছল চোখে তাকালো, গড়গড় করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে গেল। তা দেখে শুদ্ধ হেসে অশ্রু মুছে গয়নার বক্সের দিকে ইশারায় স্বর্ণের কানের দুল, কপালের টিকলি, হাতের চূড়, রিং সব দেখালো। শীতল একবার তাকে পুনরায় তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ হাত বাড়িয়ে কপালের টিকলি হাতে নিয়ে শীতলের ভেজা চুলের মাঝ সিঁথিতে পরিয়ে দিয়ে বলল, শুনেছি বিশেষ রাতে নাকি ঘরের শত্রুকে বিশেষ উপহার কিছু দিতে হয়। আমি তো উপহার দেওয়ার আগেই শত্রু গায়ে দাগ লেপটে দিয়েছি। তাই সকালবেলা আপনার জন্য সামান্য উপহার। চৌধুরী কন্যা। এটা সামান্য? তা নয় তো কি? শীতল মুচকি হাসলো, তারপর বলল, আমারও আপনাকে কিছু দেয়া উচিত, তবে কি দেব বুঝতে পারছি না। সত্যি দিবি? হুম। দিলে টাকায় কোনো জিনিস দিস না, বরং মূল্যবান কিছু দে। কি সেটা? কি চান আপনি? কোথায় পাবো সেটা? কিভাবে দেবো বলুন? শুধু কথা দে, আমি বেঁচে থাকাকালীন অন্য করে স্পর্শ তোর শরীরে লাগতে দিবি না। প্রয়োজনে খুন করে হলেও নিজেকে বাঁচাবি, বাকিটা আমি সামলে নেব। কথা দিলাম, তাই হবে। এই কথা শুনে শুদ্ধ একবার দেয়াল ঘড়িতে সময় দেখে শীতলের দিকে তাকিয়ে বলল, নিশ্চিত হবি? এক্ষুনি ডাকতে আসবে কেউ না কেউ। না যাই প্লিজ। আমি খাবার নিয়ে আসছি, তুই এই রুমেই থাক। এই কথা বলে
শুধু দরজার দিকে এগিয়ে গিয়ে কি যেন ভেবে দাঁড়িয়ে গেল, তারপর ঘাড় ঘুরিয়ে বলল, একটা কথা বলতে ভুলে গেছি। জরুরি কথা ভেবে শীতল শুরুতে মনোযোগী হলো, কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করলো। কি কথা? শুদ্ধ এবার ঠোঁটে ফিচেল হাসি এঁটে বলল। গত রাতে লেভেল লাইনটা অন ছিল। শীতল এবার আরেক দফা লজ্জা পেলেও গুটিয়ে গেল না, বরং হাতের কাছে থাকা কুশন ছুঁড়ে মারতেই শুদ্ধ সেটা ক্যাচ ধরে বেডে ছুঁড়ে মারল। তারপর এখানে থাকার কথা বলে হাসতে হাসতে বেরিয়ে গেল। তাকে যেতে দেখে শীতল মিটিমিটি হেসে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, দেখলে তো এবার আমার বিশুদ্ধ পুরুষ ভালোবাসতেও জানে। ঘড়িতে তখন সকাল 8টা। এ সময় চৌধুরী বাড়ির সকল সদস্য একই নাস্তার টেবিলে হাজির হয়। রোজকার মতো আজও হাজির হয়েছে, যে যার মতো চেয়ার দখল করে বসেছে। সিতারা, সেমিন, সিরাত ব্যস্ত হাতে সবাইকে নাস্তা পানি বেড়ে দিচ্ছে। খেতে খেতে সবাই টুকটাক কথাবার্তা বলছে। শীতলকে না দেখে শারাফাত চৌধুরী বললেন, সবাইকে দেখছি, শীতল মা কোথায়, খাবে না? শীতল নেই। এই সিতারা সবার আগে খেয়াল করলে ইচ্ছে করে কিছু বলেনি, তবে কথা যখন উঠলোই তখন কিছু একটা বলতে হবে, তাই বললেন, খেয়ে আবার ঘুমিয়েছে? ঘুমিয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? এবার স্বর্ণ আর চোখে শুদ্ধর দিকে তাকিয়ে একবার বলল, রুমেই ছিল, সারা রাত মুভি দেখে এখন ঘুমাচ্ছে। উঠলে মনে করে খাইয়ে দিও মা। হুম। এই কথা রীতি ঘটলেও সায়নের মনে খটকা লাগলো। সে ভ্রুজোড়া কুচকে অনেকক্ষণ ধরে শুদ্ধর দিকে তাকিয়েছে। কেন জানি শুদ্ধকে আজ অন্যরকম লাগছে। শাওয়ার নিয়েছে, ফেসটা একটু বেশি গ্লো করছে। এদিকে শীতলটাও ব্রেকফাস্ট করতে নামেনি, সে নাকি আরও ঘুমাবে। সায়ন পরোটা চিবোতে চিবোতে বোঝার চেষ্টা করছে মূল ঘটনা। কাহিনী গড়বড় লাগছে। সায়ন তাকিয়ে আছে বুঝে শুদ্ধ এক পলক তাকে নিজের খাওয়ায় আগ্রহী হলো, তবে বড়রা থাকায় কেউ কিছু বলল না। এরপর নাস্তা সেরে শুদ্ধ আরেকটা প্লেটে নাস্তা সাজিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই সায়ন শুদ্ধর পথ আটকে দাঁড়ালো। তীক্ষ্ণ নজরে শুদ্ধর আপাদমস্তক দেখতে গিয়ে দৃষ্টি বিঁধল কানের নিচে, কেমন কালচে হয়ে আছে দেখে আটকে উঠল। ঝড়ের গতিতে শুদ্ধর খুব কাছে গিয়ে ভালো করে আরেকবার দেখে আর্তনাদ করে উঠল। এ কি, তুই ভাজা মাছটি উল্টে খেয়ে ফেলেছিস? সিরাত তখন এঁটো প্লেটগুলো রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছিলেন। তার কথা শুনে উনি দাঁড়িয়ে সরল মনে বললেন, মাছই তো রান্না করিনি, খাবে কি করে? তুই মাছ খাবি? কোন মাছ খাবি বাপ? ওনার কথায় সায়ন এবার কাঁদো কাঁদো মুখ করে বলল, ভাই, আমাকে আবার পিছিয়ে দিয়েছে মেজমা। পিছিয়ে দিয়েছে? কিভাবে? শুদ্ধ তো নিচে নেমে কারোর সাথে কথাও বলেনি, চুপচাপ ভদ্র হয়ে নাস্তা সেরে রুমে যাচ্ছে। মাছ খাওয়ার পর সব বিড়ালই ভদ্র হয়ে যায় সেজমা। ও তুমি বুঝবে না, এসব বড়দের ব্যাপার স্যাপার। বিড়ালের পেট ভরা থাকে তাই বোধহয়। সমস্যা নেই, তুই বল কি মাছ খাবি? ফ্রিজে থাকলে তো হইল, না হলে তো চাচুকে বাজারে পাঠাবো। শায়ন অসহায় চাহনিতে তাকিয়ে রইল সিরাতের দিকে। এখন সে কি করে বোঝাবে এই মাছ সেই মাছ না? ওনাদের কথার মাঝে শুদ্ধ আর দাঁড়ালো না, তবে তরতর করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঘাড় ঘুরিয়ে একবার তাকালো সায়নের দিকে। ঠোঁটে মিটিমিটি হাসি, চোখ জোড়া যেন চিৎকার করছে, বলছে, হেরো হেরো। ছোট ভাই থেকে পাওয়া খোঁচা সহ্য হলো না সায়নের। সে শারাফাত চৌধুরীর উদ্দেশ্যে প্রায় চেঁচিয়ে বলে উঠল, বাবা, আমার কি বিয়ে হবে না? শারাফাত চৌধুরী নাস্তা সেরে অফিসে যাওয়ার জন্য কেবল রুম থেকে বের হচ্ছিলেন। সায়নের বলা কথা উনি ঠিকঠাকভাবে শুনতে পাননি। যেটা শুনেছেন ভুল হতে পারে ভেবে পুনরায় জিজ্ঞাসা করলেন, কিছু বললে? বিল, ওই পানির বিল দেওয়া কি হয়ে গেছে? গত পরশু তোমার চাচু দিয়ে এসেছে। ও, এই কথা বলে সায়ন যাওয়ার জন্য পা বাড়াবে, তখন শারাফাত চৌধুরী দরজার দিকে যেতে যেতে বললেন, এত বয়স এখনো হয়নি যে কানে কম শুনবো। শূদ্র ফিরে এলে বিয়ের আয়োজন শুরু হবে, এত উতলা হওয়ার কিছু নেই। এই কথা বলে উনি চলে গেলে সায়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকালো। সে ঠিক বুঝে উঠতে পারলো না হাসবে নাকি কাঁদবে, নাকি লজ্জা টজ্জা কিছু পাবে। এসব ভাবতে ভাবতে নজর গেল স্বর্ণের দিকে। তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছিল শাকচুন্নিটা। তাকে হাসতে দেখে রাগ হলো সায়নের। সে রাগী দৃষ্টিতে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, খুব মজা লাগছে না? খুব হাসা হচ্ছে। আমার সময়ও ঘনিয়ে আসছে। আত্মরা যদি না করেছি তো তুই সায়নের ডার্লিং না, পুরা বউ হবি বউ। টানা এক মাস ধৈর্য ধরে থাকতে পারলেও আজকে রুবাব খুব অসহায় বোধ করছে। পাগল পাগল লাগছে নিজেকে। বুকের ভিতরে এত জ্বলছে যে জ্বালা পোড়া তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। সে আর না পেরে মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। শতরূপা চৌধুরীও পাথর হয়ে চুপ করে বসে আছেন। মেয়েটাকে এত করে বোঝানোর পরে মেয়েটা একই ভুল করলো। আচ্ছা, সুইসাইড কি সব সমস্যার সমাধান হতে পারবে?
যে ছেলেটা তার জন্য চাকরির পরোয়া না করে দিনের পর দিন এখানে পড়ে আছে, এত ভালোবাসছে, আগলে রাখছে, প্রতি মুহূর্তে মনোবল শক্তি বাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে চেহারা দেখে মানুষ ভয়ে দুপা পিছিয়ে যাবে সেই চেহারাতে সে অনবরত চুমু খেতে দ্বিধা করে না। সেই ছেলের কি এই প্রাপ্য? এটাই কি তার ভালোবাসার মূল্য? টানা 1 মাস ধৈর্য ধরে থাকতে পারলেও আজকে রুবাব খুব অসহায় বোধ করছে। পাগল পাগল লাগছে নিজেকে। বুকের ভিতর এত জ্বলছে যে জ্বালা পোড়ার তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। সে আর না পেরে মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। শতরূপা চৌধুরীও পাথর হয়ে চুপ করে বসে আছেন। মেয়েটাকে এত করে বোঝানোর পরও মেয়েটা একই ভুল করলো। আচ্ছা, সুইসাইড কি সব সমস্যার সমাধান হতে পারে? যে ছেলেটা তার জন্য চাকরির পরোয়া না করে দিনের পর দিন এখানে পড়ে আছে, এত ভালোবাসছে, আগলে রাখছে, প্রতি মুহূর্তে মনোবল শক্তি বাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে চেহারা দেখে মানুষ ভয়ে 2 পা পিছিয়ে যাবে, সেই চেহারাতে সে অনবরত চুমু খেতে দ্বিধা করে না। সেই ছেলের কি এই প্রাপ্য? এই তার ভালোবাসার মূল্য? ঐশ্বর্য কেন বিবেকের কথা শুনছে না? এতদিন এই চিনল রুবাবকে? রুবাব চাইলে কি ছাড়তে পারতো না? গত দিনগুলোতে কি কম অশান্তি করেছে ঐশ্বর্যের সৎ বাবা? উনি নিজেও রাগ করে ছেলের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন। তখন কি এই রুবাব অজুহাত দেখাতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু করেনি। কারণ ছেলেটা ভালোবাসে আর ভালোবেসে আগলে রাখতে জানে। তবুও কেন এত পাগলামি? কেন বারবার সুইসাইড করতে চাচ্ছে সে? সিঙ্গাপুর আসার পর থেকে 3 বার সুইসাইড করতে চেয়েছে সে। সুইসাইড যদি করে তাহলে এখানে পড়ে থেকে অযথা কার জন্য এত কষ্ট করছে? আগের 2 বারের কথা না হয় বাদ, আজ সকালে সুইসাইড করার ব্যাপারটা মানতে পারলেন না শতরূপা চৌধুরী। কেন জানি খুব রাগ হলো। সচরাচর বাইরের কারো সামনে রাগ দেখান না তিনি, তবে আজ মনে হলো মেয়েটাকে কিছু বলা দরকার। তাই তিনি ছেলের মাথা সরিয়ে উঠতে গেলে রুবাব ওনার পা ধরে ফেললো। হাঁটুতে মাথা ঠেকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, প্লিজ ওকে কিছু বলো না আম্মু, ওর মাথা ঠিক নেই, কি করতে যাচ্ছে ও নিজেই জানে না। বোকাটা আমার ভালোর জন্যই আমার থেকে দূরে পালাতে যাচ্ছে, অথচ একবারও ভাবছে না তার মধ্যে আমার সব ভালো থাকা। ওর কিছু হলে আমি মরে যাব, একেবারে শেষ হয়ে যাব। শতরূপা চৌধুরী শক্ত মুখে ছেলের দিকে তাকিয়ে আচমকা এক থাপ্পড় মেরে দিল রুবাবের বাঁ গালে। তারপর রুবাবের হাত ধরে টেনে কেবিনে প্রবেশ করলেন। ঐশ্বর্য তখন চোখ বুজে শুয়েছিল। কারো আসার শব্দে চোখ খুলে ওনাদের দেখে উঠে বসলো। গায়ে ওড়না টেনে মুখের ঝলসে যে অংশটুকু ঢেকে ফেললো। আরও ছিল, তবে সার্জারি করে অনেক অংশ স্বাভাবিক রূপে ফিরে এসেছে। তবে চোয়াল থেকে গলা শেষ অবধি কেমিক্যাল ঝলসানো। এখানে একটু বেশি ক্ষতি হয়েছে, তবে ডাক্তার হাল ছাড়েননি, বরং ওনারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। শতরূপা চৌধুরী ঐশ্বর্যের সঙ্গে কখনো কড়া সুরে কথা বলেননি, কটুবাক্য কিংবা খোঁচা দেননি। তবে আজ রাগের মাত্রা এতটাই প্রখর যে আজ উনি নিজের সত্তা থেকে সরে গেলেন। কঠিন স্বরে প্রশ্ন ছুড়লেন, সুইসাইড করবে? মৃত্যু এত সহজ? মরার আগে গ্যারেন্টি দিয়ে যাও তোমার কারণে আমার বুক খালি হবে না। যদি তোমার কারণে আমি সন্তানহারা হই তাহলে তুমি আমার অভিশাপ থেকে 1 চুলও মাফ পাবে না। ঐশ্বর্য নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে শুনে গেল ওনার কথা। শতরূপা চৌধুরী এতদিন রুবাবের সামনেও কখনো কাঁদেনি, বোঝাননি ওনার বুকের অদৃশ্য দহন। তবে আজ পারলেন না, কেঁদে ফেলেন। কাঁদতে কাঁদতে বললেন, ছেড়ে যাওয়ার কষ্ট তোরা বুঝিস? আমি বুঝি। আমিও কাউকে ভালোবেসেছি, এতগুলো দিন সংসার করেছি, একটা সন্তানের মা হয়ে বিধবা হয়েছি। সে আমাকে রেখে একাই চলে গেছে। এত ভালোবেসেছি তবুও সঙ্গে নেয়নি। সে নেয়নি বলে কি আমি মরে গেছি? হ্যাঁ, ভেতরে ভেতরে ঠিকই মরেছি, তবে উপর ঠিকই তো বেঁচে আছি। কেন বেঁচে আছি? আমার সন্তানের জন্য, আমার রুবাবের জন্য। আজ সেই রুবাব বলে কিনা তোমাকে না পেলে মরে যাবে। একজন চলে গিয়ে আমাকে অর্ধেকটা শেষ করেই দিয়েছে, এখন আরেকজন যাওয়ার সুর তুলেছে। এটুকু বলে শতরূপা থামলেন। জোরে জোরে শ্বাস নিয়ে পুনরায় বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।